লিংকই তো পাচ্ছি না। আসলে কি ভুল দিলাম, এটা আপনার দোষ। কোথায়? স্বপ্ন পূরণে অনেক কথা বুঝতেছেন। স্বপ্ন পূরণে তো টার্গেটে বুঝতেছেন। পাইছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আপু চলে আসলাম তোমাদের 6টার সময় ইতিহাস দ্বিতীয় পত্র ক্লাসে। তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। জান্নাত আসসালামু আলাইকুম আপু। তানিন আসসালামু আলাইকুম আপু। আচ্ছা, যারা সালাম দিয়েছো তাদেরকে ওয়ালাইকুম আসসালাম। আলামিন সরকার আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মর্মি রয় আদাব আপু, আদাব তোমাকেও। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সিনথি কেমন আছেন আপু? আচ্ছা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলমা আসসালামু আলাইকুম, না ইমা, সরি, শাহজাহান ইমা। সাবরিনা ইসলাম, বোরিং সাবজেক্ট কেন? এটা কি পড়তে ভাল লাগে না এই জন্য বোরিং? আপু আপনার নাম কি? কেমন আছেন? আচ্ছা ঠিক আছে, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও যাতে করে তারা দ্রুত ক্লাসে আসে। আর হচ্ছে আমি এই ফাঁকে একটু আমার পরিচয়টা দিয়ে নিই। এর আগে অনেকেই আছো যারা আমার ক্লাস করেছো, অনেকে আছো যারা ক্লাস করেনি। আজকে তোমাদের প্রথম আর কি ক্লাস আমার, তাই না? তো আমি হচ্ছি ইশরাত জাহান। আমি হচ্ছে তোমাদের ইতিহাস এবং ইসলাম শিক্ষা বিষয়ের ইনস্ট্রাক্টর। মানে পুরা এইচএসসি জার্নিতে আমি তোমাদের সাথে এই দুইটা সাবজেক্ট নিয়েই থাকতেছি। আর হচ্ছে আমার বাসা হচ্ছে নওগাঁতে, আর আমি পড়াশোনা করছি ইসলামিক হিস্ট্রি নিয়ে। তো এটা আবার ভাইবো না যে আমি ইসলামিক হিস্ট্রির টিচার, আমি হচ্ছে ইতিহাস এবং ইসলাম শিক্ষার টিচার, ঠিক আছে? অনেকে এটা ভুল করতেছে যে আমি ইসলামিক হিস্ট্রি পড়াবো, আসলে ইসলামিক হিস্ট্রির টিচার হবে না, ঠিক আছে? না, আমি ইতিহাস এবং ইসলাম শিক্ষা পড়াবো। এটা একটু তোমরা মানে মাথায় নিয়ে নাও, ঠিক আছে? ইসলামের ইতিহাসের টিচার কিন্তু আমাদের, মানে ইনস্ট্রাক্টর কিন্তু আলাদা, ঠিক আছে? তো আমি কিন্তু আজকে তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্র পড়াবো। আর অনেকেই তোমরা শেয়ার করেছো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে পরবর্তী অধ্যায়গুলোতে অনেক সমস্যা। তো আমি চেষ্টা করব তোমাদের এই পুরো ক্লাসটাতে তোমাদের প্রথমে যে তোমাদের হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে যে সমস্যাগুলো সেগুলো সলভ করার। আর ইনশাআল্লাহ এই ক্লাসটার মাধ্যমে তোমাদের যাতে খুব ছোট করে সংক্ষিপ্ত আকারে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে তোমাদের এই বোরিং অধ্যায়টা তোমাদের যাতে একটু সহজ করে দিতে পারি এই আশাই করছি। আচ্ছা, তৃতীয় অধ্যায় পারে অনেক সহজ, তাহলে তো অনেক ভালো। তবে সবার জন্য এটা সহজ না, ঠিক আছে? মায়া, কাল আমার পরীক্ষা থাকায় ক্লাসটা করতে পারলাম না। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, তাহলে আমরা শুরু করি নাকি নাকি আরও কোনো প্রশ্ন আছে আপুকে নিয়ে? আপুকে নিয়ে কোনো প্রশ্ন থাকলে দ্রুত কমেন্ট করে ফেলো যে আপু এটা ওকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি ক্লাসটা নাকি? আমাদের ইতিহাস দ্বিতীয় পত্রে কি আছে? প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই হচ্ছে তোমাদের সন্ধি এবং লিগ অফ নেশন বা জাতিপুঞ্জ, তাই না? আচ্ছা দেখো,
প্রথম বিশ্বযুদ্ধ, আমরা প্রথম বিশ্বযুদ্ধ পড়ব। তার আগে একটা কথা বলি, এই যুদ্ধটা শুরু হয়েছিল 1914 সালে এবং শেষ হয়েছিল 1918 সালে, এটা আমরা জানি। এখন কথা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধটা আসলে লাগলোটা কেন, তাই না? একটা যুদ্ধ আসতেছে, আমরা সবাই জানি যে যুদ্ধ জিনিসটা খুবই ক্ষতিকর। আমি যেটা মনে করি একটা খামখেয়ালিপনার বশে এই যুদ্ধটা আসলে লাগছিল। খামখেয়ালিপনাটা আসলে কোন দেশ থেকে শুরু হয়েছে? সেই দেশটা আসলে আমরা সবার আগেই চিন্তা করি, যদি কোনো মিশনারিজ বা কোনো যন্ত্রপাতির কথা চিন্তা করি তাহলে সেই দেশটার কথা সর্বপ্রথম আমাদের মাথায় আসে। সেই দেশটার নাম কি বলো তো তোমরা? কোনো মিশনারিজ বা কোনো যন্ত্রপাতির যখন আমরা স্মরণ করি যে একটা মিশনারিজ কিনতে যাব বা কোনো যন্ত্রপাতি কিনতে যাব, তখন আমরা বা ইলেকট্রনিক কোনো যন্ত্রপাতি কিনতে যাব, তখন আমরা সেই দেশের জিনিসপত্র কিনতে পছন্দ করি। সেই দেশটার নাম কি? আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও তো। সারোয়ার আহমেদ, ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় ক্লাসগুলো নিলে খুব ভালো হতো। আসলে তোমাদের যে অধ্যায়গুলোতে বেশি সমস্যা সেই অধ্যায়গুলো নিয়েই আমরা একটু সবার প্রথমে কাজ করব, ঠিক আছে? রাশিয়া, চায়না, জাপান, ওকে। আর কে কে আছো? চীন, আচ্ছা। চীন হচ্ছে নকল প্রোডাক্ট তৈরি করার জন্য সবচেয়ে বেশি বিখ্যাত, ঠিক আছে? এখন আমরা জাপানটাকে ইউজ করি, কিন্তু মানে জাপানেরও একজন হচ্ছে আছে বড় বা গৃহস্থ টাইপের যে বিষয়টা আমরা ধরি, বা অনেক আগে থেকে যেটাকে আমরা বিভিন্ন মিশনারিজের জন্য বা হচ্ছে খেলাধুলার জন্য অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি, সেই দেশটা হচ্ছে জার্মানি, ঠিক আছে? এই জার্মানি দেশটার কথা কেউ লিখো নাই, কেউ যেন একজন লিখছিলা কিন্তু পরবর্তীতে সেটা ডিলিট করে দিছো। আচ্ছা, যাই হোক, আমি বলতেছি সেই দেশটার নাম হচ্ছে কি জার্মানি, ঠিক আছে? জার্মানি। আমরা এখন ভাবতেছি আসলে চীন লিখলাম, রাশিয়া লিখলাম, কিন্তু এগুলো হইলো না কেন? সবার আগে আপু জার্মানি বললো। জার্মানি হচ্ছে পুরানা গৃহস্থ, আর যেগুলা চীন লিখতেছো, রাশিয়া লিখতেছো, এগুলো হচ্ছে তোমাদের নতুন গৃহস্থ, ঠিক আছে? এইগুলোর জন্য আমরা সর্বপ্রথম জার্মানিটাকে চিন্তা করব। তো এখন দেখো যে জার্মানিটাকে সর্বপ্রথম ধরার কারণ, তারা সেই আগের সময় থেকে, একদম শুরুর সময় থেকে, যখন আমাদের শিল্প বিপ্লব শুরু হয় সেই সময় থেকে কিন্তু জার্মানি অস্ত্র তৈরিতে অনেক বেশি পারদর্শী ছিল। আর এই অস্ত্রটাকে তারা যখন রপ্তানি করতো, এটার ফলশ্রুতিতে তারা নিজেকে অনেক বেশি প্রভাবশালী বা অনেক বেশি ধনী মনে করতো। আর মনে করতো তারা মূলত তারা হচ্ছে আর্য সম্প্রদায়ের, ঠিক আছে? আর্যটা হচ্ছে একটি মানে তোমাদের বিভিন্ন প্রণালী আছে না, মানুষের মধ্যে শ্রেণী বিভাগ আছে না, তোমরা তো এর আগে পড়েছো। তো এই বিজ্ঞানে পড়েছো যে মানুষ আর্য হয়, তারপর হচ্ছে নিগ্র হয়। তো এই আর্য সম্প্রদায়টাকে বা এই সম্প্রদায়ের লোকেদেরকে বলা হয়তো মূলত এরা হচ্ছে সম্ভ্রান্ত, ঠিক আছে? এরা সবচেয়ে উন্নত প্রজাতির মানুষ। তো এই আর্য সম্প্রদায়ের মনে করতো নিজেদেরকে এই জার্মানিরা, এই জন্য মূলত নিজেদেরকে অনেক গর্বিত মনে করতো, ঠিক আছে? এই গর্বিত মনে করার কারণে তারা মূলত এই যুদ্ধে জড়াইছিল। তারা মনে করতো যে আমাদের কাছে হচ্ছে অস্ত্র আছে, আমরা আর্য সম্প্রদায়ের, মানে আমাদের রক্ত হচ্ছে, আমাদের ব্লাডটা হচ্ছে অনেক বেশি রাজকীয়, তারপর হচ্ছে আমরা অনেক ধনী, আমরা অন্য আশেপাশের সব দেশ থেকে আমাদের হচ্ছে সমাজ ব্যবস্থা অনেক উন্নত। এই জন্য তারা মূলত এরকম মানে নিজেদের প্রভাবশালীতা দেখানোর জন্য তারা কি করতো, সবসময় সুযোগ খুঁজত যে আমাদের এই প্রভাবশালীটা আমরা মানুষদেরকে দেখাবো। এবং এর মধ্যে আরও একটা সমস্যা হচ্ছে যে তারা যখন এই যে আমাদের ইংল্যান্ড বা যে হচ্ছে যুক্তরাজ্য, ঠিক আছে, যুক্তরাজ্য ছিল, যুক্তরাজ্য কি যুদ্ধের সময় আমাদের 1914 সালের সময় যুক্তরাজ্য হচ্ছে পুরা পৃথিবীটার 45% বা 50% কিন্তু তারা দখল করেছিল। তো তারা জার্মানিরা মনে করতো আমরা এতটা উন্নত প্রজাতির মানুষ, তাহলে আমরা কেন এই পুরা পৃথিবীর কিছু অংশ কেন দখল করতে পারবো না? কোনো জায়গায় আমাদের উপনিবেশ নাই কেন? এটা হইতে দেয় নাই একমাত্র এই যুক্তরাজ্যরা, ঠিক আছে, বা এখনকার ইংল্যান্ড কিন্তু এটা হইতে দেয় নাই। এইটার জন্য তাদের একটা ভিতরে একটা ক্ষোভ ছিল, একটা রাগ ছিল। এই রাগটা থাকার কারণে তারা এই রাগটা ঝাড়বে কোথায়, ঠিক আছে? এইটার ফলশ্রুতিতে তারা ওই যে ত্রিশক্তি আতত, তারপর হচ্ছে ত্রিশক্তি চুক্তি যেটা হয়, সেটা তারা মূলত তারা হচ্ছে তৈরি করে
এবং যার ফলশ্রুতিতে ত্রিশক্তি আতততা তৈরি হয়। এবং ত্রিশক্তির চুক্তিতে তোমরা নিশ্চয়ই যারা এর আগে এই অধ্যায়টা অল্প একটু পরিমাণের যদি হলেও না পড়ে থাকো তাহলে তারা দেখেছ যে সেই জায়গাতে 3টা দেশ মিলে তারা কি করে, একটি সামরিক চুক্তি করে যেখানে তারা একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করবে। আর এইটাই ছিল মূলত প্রথম উস্কানি পুরা পৃথিবীটাকে, যে তাদের একটা যে অহংকার, ঠিক আছে, এই অহংকারের যে প্রথম একটা উস্কানি ছিল এইটা, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো ভিতরে আরও অনেক আছে, আমাদের ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা সহকারে পড়বো। তো তোমরা যদি একটু পারো তাহলে কি করবা, একটু নোট করে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। তো আমরা দেখি যে আমাদের প্রথম সংক্ষিপ্ত কিছু মানে এই পুরা অধ্যায়ের মধ্যে কি আছে সেটা আমরা একটু দেখব, ঠিক আছে। আর তোমাদের মধ্যে যদি কোনো থাকে, প্রশ্ন থাকে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আর আরেকটা রিকোয়েস্ট তোমাদেরকে, সেটা হচ্ছে একজনের কমেন্টে আরেকজন এই ফালতু ঝগড়াঝাটির মধ্যে জড়াবা না, ঠিক আছে। এইটা মানে তোমাদের নিজের মনে করো যে পরিবেশ পরিস্থিতি বোঝানোর একটা মাধ্যম, বিভিন্ন কমেন্ট, ঠিক আছে। কমেন্টে অবশ্যই আমরা কি করব, আরেকজনের পারলে সমস্যার সমাধান দেব, কিন্তু কাউকে আক্রমণাত্মক কিছু বলবো না, ঠিক আছে। অন্ততপক্ষে তোমাদের এই ইশরাত আব্বুর ক্লাসে না, ওকে। তো চলো আমরা শুরু করি। দেখো 1914 খ্রিস্টাব্দ থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন দেশ জড়িয়ে পড়ে। এর পূর্বে কখনো এত ব্যাপকভাবে যুদ্ধ হয়নি, এটা আমরা সকলে জানি। 1914 খ্রিস্টাব্দের জুলাই থেকে অক্টোবরের মধ্যে অস্ট্রিয়া ও সার্বিয়ার সংঘাত যুদ্ধে পরিণত হয় এবং 1911 খ্রিস্টাব্দের পূর্বে কয়েক দশক ধরে ইউরোপের বিভিন্ন ঘটনার চরম পরিণতি হলে এই প্রথম মহাযুদ্ধ। আচ্ছা, এই যে আমি কিছুক্ষণ আগে যে ঘটনাগুলো বললাম, যে কারণগুলো বললাম, সেগুলাই মূলত এই যে দেখো 1911 খ্রিস্টাব্দের পূর্বের সময় থেকে দশক ইউরোপের বিভিন্ন ঘটনাগুলাই হচ্ছে এগুলা, ঠিক আছে। এগুলাই হচ্ছে পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণগুলো আমরা দেখব, যেগুলা 1914 সালের কিছু সাময়িক সময় যেগুলো ঘটেছিল সেগুলো হচ্ছে তোমাদের প্রত্যক্ষ কারণ, এবং পরোক্ষ কারণগুলো আমি কিছুক্ষণ আগে যেগুলো বললাম এগুলাই, এবং এগুলোরও ব্যাখ্যা আছে যেগুলো আমরা ঘটনার পরিপ্রেক্ষিতে জানবো। 1914 সালে 28শে জুন বসনিয়ায় রাজধানী সারায়েভোতে সার্বো আততায়ী কর্তৃক অস্ট্রীয় যুবরাজের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যার প্রেক্ষাপট শুরু হয়। এই যুবরাজ কি করেছিলেন জানো? এই যুবরাজ কি করেছিলেন, যে যুবরাজ ফার্দিনান্ড তিনি কি করেছিলেন, তার ওয়াইফকে নিয়ে তিনি হচ্ছে ইয়েতে গেছিলেন, মানে ঘুরতে গেছিলেন সমুদ্র সৈকতে, ঠিক আছে। সমুদ্র সৈকতে ঘুরতে যায় বা তিনি হচ্ছে একটা ছুটি উপভোগ করতেছিলেন তার প্রিয়তমার সাথে। তো এই প্রিয়তমার সাথে উপভোগ করার সময় আসলে তার উপরে অ্যাটাকটা হয়, এবং এটাকে কেন্দ্র করে মূলত কি হয়, যুদ্ধটা শুরু হয়। কিন্তু এই যুদ্ধতে একসময় যে অস্ট্রিয়ার যুবরাজ হলে অস্ট্রিয়া কিন্তু সবার আগে আত্মসমর্পণ করে ফেলে, কিন্তু এই যে অহংকার, এই যে আমাদের আর্য সম্প্রদায়ের ব্যক্তি যে জার্মানিরা, তারা কিন্তু সহজে ছাড়েনি এই যুদ্ধটা, তারা শেষ পর্যন্ত এই যুদ্ধে অবস্থান করেছিল, ঠিক আছে। আচ্ছা, সিকিউ প্যাটার্নটা একটু ভালো করে বুঝাই দিয়েন, এমসিকিউটা প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, ওকে। দেখো, আমাদের এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে মাথায় নিতে হবে। এখন তোমরা যদি বলতে পারো যে আপু এইভাবে দেওয়ার কারণ কি, সেটা হচ্ছে যে তোমাদের কিছু এমসিকিউ যদি তোমরা পড়ো তাহলে সিকিউতেও তোমরা অনেক হেল্প পাবা, ঠিক আছে। আর আমি তো ব্যাখ্যা করার জন্য আছি। এখন দেখো, আর্যদের প্রথম বিশ্বযুদ্ধ থেকে যেগুলো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আর্যদের বংশধর বলে মনে করতো জার্মানিরা। আমি কিছুক্ষণ আগে যেটা তোমাদেরকে বললাম যে তারা নিজেদেরকে কি বলে মনে করতো, আর্যদের বংশধর, ঠিক আছে। অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা একটু মাথায় নিয়ে নাও। জার্মানি মরক্কোর আগাদিতে যুদ্ধজাহাজ পাঠায় 1911 সালে। এই যে তাদের এই ছোট ছোট কাহিনীগুলা, ঠিক আছে, এগুলা একটু মাথায় নিয়ে নিবা। মরক্কোর আগাদিতে যুদ্ধজাহাজ তারা পাঠায়। প্রথম মহাযুদ্ধের অংশ নিয়েছিল 34টি দেশ। কয়টি দেশ নিয়েছিল? 34টি দেশ। তাহলে তোমাদের যখন প্রথম
বিশ্বযুদ্ধ থেকে যখন কোনো সিকিউ আসবে, তোমরা যদি সেটার বর্ণনা দিতে চাও, প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা বলি, ঠিক আছে, এই সময় এই তথ্যগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় 1914 সালে। সরি, লাইটের কারণে দেখা যায় না। ফ্রাঙ্কো রুশ চুক্তি সম্পাদিত হয় 1893 সালে। প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বের 45 ভাগ অঞ্চল ছিল ব্রিটেনের অধীনে। ব্রিটেন বা তোমাদের এখনকার যে ইংল্যান্ড আছে বা যুক্তরাজ্য, ঠিক আছে, তার অধীনে ছিল 45% অঞ্চল। 45 বা কোনো জায়গায় আছে 50%। এক এক বই এক এক রকম আছে, তোমরা একটু এটা ম্যানেজ করে নিবা, ঠিক আছে। দুইটা অপশানই অবশ্যই থাকবে না, তোমাদের যে কোনো একটা অপশান দিলেই হবে। উপনিবেশ বিস্তারের ক্ষেত্রে জার্মানির প্রধান বাধা ছিল ইংল্যান্ড। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, এই যে দেখো, জার্মানিরা যখন নিজেদেরকে আর্য সম্প্রদায়ের মনে করতো এবং তাদের অস্ত্র আছে, ভালো পরিবেশ আছে এবং তারা হচ্ছে অনেক প্রভাবশালী ছিল, তারপরেও তারা কিন্তু কোনো জায়গাকে নিজের উপনিবেশ বানাতে পারেনি। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই ব্রিটেনরা এটা বা ইংল্যান্ডরা এই জিনিসটা হইতে দেয় নাই। যেখানেই তারা গেছে, ধরো যে তাদের হচ্ছে জায়গাকে দাসত্ব বানাইতে বা তাদের উপনিবেশ বানাতে, সেই জায়গাতেই ইংল্যান্ডরা যায় কি করছে, বাধা প্রদান করছে। এখন দেখো, সূচনা হয় অস্ট্রিয়া যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সুফিজার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। ওই যে বললাম, তারা হচ্ছে ছুটি কাটাইতে গেছিল, সেখানে যায় তাদেরকে হত্যা করা হয় এবং যার ফলশ্রুতিতে অস্ট্রিয়া কি করে, তাদের হচ্ছে প্রতিশোধ চাচ্ছিল, ঠিক আছে। তো এই প্রতিশোধের সাথে ঢুকে পড়ে কি, যখন জার্মানি দেখছে যে আসলে এইটাকে কেন্দ্র করে এখন একটা যুদ্ধ লাগানো যায়, আমাদের এই ধরো প্রভাবশালীতা দেখানোর জন্য, আমাদেরকে আরও বেশি দেখানোর জন্য, আমরা চাইলে এর সঙ্গে হাত মেলায় তাদেরকে যখন অ্যাটাক করবো, আস্তে আস্তে আমাদের অস্ত্রগুলো ব্যবহার শুরু করব, পারমাণবিক বোমা থেকে শুরু করে আরও যেগুলো আছে, যে বিষাক্ত গ্যাস, এই জিনিসগুলো কিন্তু সর্বপ্রথম তোমাদের হচ্ছে এই প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহার হয়, ঠিক আছে। তো এই জন্যই তারা মূলত এই অস্ট্রিয়ার সাথে হাত মেলায় কি করে, তারা এই যুদ্ধে অংশ নেয়। অস্ট্রিয়ার যুবরাজ আততায়ীর হাতে নিহত হয় বসনিয়ায়। মানে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1914 সালে 28 জুলাই। এটা একটু মাথায় নিয়ে নিবা, ঠিক আছে। সার্বিয়ার বিরুদ্ধে কবে যুদ্ধ ঘোষণা করে? এরপর দেখো, প্রকৃতপক্ষে প্রথম বিশ্বযুদ্ধের মূলে একাধিক কারণ বিদ্যমান ছিল। পরোক্ষ কারণটা কি? পরোক্ষ কারণটা ছিল এই যে এটাই, যে জার্মানির উস্কানি। মানে মূল বিষয়টা ছিল জার্মানির উস্কানি, যার ফলশ্রুতিতে 1919 সালে কি করা হয়, তাদের কাছ থেকে অনেক বড় অ্যামাউন্টের কি হয়, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হয়, ঠিক আছে। তোমরা চাইলে এটার হচ্ছে স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। স্ক্রিনশট নিলে তোমাদের জন্য বেশি সুবিধা হবে, কারণ স্লাইড পাইতে পাইতে অনেক বেশি লেট হতে পারে। এবং তোমরা আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে কি, তোমরা খাতায় লিখে নিতে পারো। ওকে, আচ্ছা, পরোক্ষ কারণগুলো কি, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে বললাম না যে আমাদের তাদের হচ্ছে যে অস্ত্র ছিল বেশি, ঠিক আছে, তাদের অস্ত্র ছিল বেশি এবং তারা হচ্ছে অস্ত্র তৈরিতে পারদর্শী ছিল। এবং সেই সময় চায়না এবং জাপান দুটাই কিন্তু দুই দেশই কিন্তু অত বেশি ভালো ধরো যে তাদের ইলেকট্রনিক পণ্য তেমন একটা তৈরি করতে পারতো না। জাপান তৈরি করছে কবে? পারমাণবিক বোমা ফেলার পর তারা হচ্ছে নতুন করে মাথা তুলে দাঁড়াইছে, ঠিক আছে। তার আগে কিন্তু এতটা বেশি তাদের উন্নতি ছিল না জাপানে, ঠিক আছে। এবং চীন হচ্ছে ওই যে বললাম না, নকল প্রোডাক্ট তৈরি করার জন্য তারা অনেক বেশি পারদর্শী, এবং নকল তৈরি করতে করতে তারা আস্তে আস্তে কি হয়েছে, তারা হচ্ছে পারদর্শী হয়েছে। এর আগে তারা এতটা পারদর্শী ছিল না। তো দেখো, এই পরোক্ষ কারণগুলো হচ্ছে কি, যে জার্মানির উস্কানি ছিল এখানে মূল, ঠিক আছে। অস্ট্রিয়াকে প্রথমে তারা উস্কে দেয় এবং উস্কে দেওয়ার পর তারা যুদ্ধের মধ্যে নিয়ে আসে এবং সর্বপ্রথম তারাই যুদ্ধ থেকে সরে যায়, মানে অস্ট্রিয়া যুদ্ধ থেকে সরে যায়। এরপর দেখো, প্রত্যক্ষ কারণ হচ্ছে এই যে যুবরাজ হত্যাটাই হচ্ছে তারা মূল এইভাবে দেখাইছে যে আমরা হচ্ছে যুবরাজের হত্যা, যে ফার্ডিনান্ডের হত্যার প্রতিশোধ নিচ্ছি, এই জন্যই মূলত এটাকে বিশ্বযুদ্ধে পরিণত করে। আর এটাকে বিশ্বযুদ্ধ বলার কারণ হচ্ছে, প্রথমত এটা দেশের মধ্যেই যুদ্ধ মানে হচ্ছিল, ঠিক আছে, এক দেশ থেকে আরেক দেশের মধ্যে। কিন্তু পরবর্তীতে কি হয়, বিভিন্ন ফলশ্রুতিতে বিভিন্ন কারণে প্রত্যেকটা দেশ হচ্ছে যুদ্ধে জড়িয়ে পড়ে। তো এই কারণেই কিন্তু, এবং একটা সময় এমনভাবে দেখা যায় যে মহাদেশগুলো যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে, যেমন জাপান আসছিল থেকে, এবং পুরো ইউরোপ মহাদেশে তো যুদ্ধের মধ্যে ছিল তখন। আর আমরা আরেকটা কথা আমরা জানি যে আমাদের বর্তমানে তৃতীয় বিশ্বযুদ্ধ, যারা হচ্ছে রেগুলার মানে সাম্প্রতিক খবর যারা দেখো, তারা নিশ্চয়ই এটা বলতে পারবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো সাবধানে থাকিও, আপুর জন্য দোয়া করিও, তোমাদের জন্য দোয়া থাকবে, ঠিক আছে।
আচ্ছা, এরপর দেখো ত্রিশক্তি চুক্তি। ত্রিশক্তি চুক্তিটা কি? জার্মানি নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার জন্য বিসমার্ক অস্ট্রিয়া ও ইতালির সঙ্গে বার্লিনে 1884 খ্রিস্টাব্দে যে মৈত্রী চুক্তি সম্পাদন করেন তা ত্রিশক্তি চুক্তি নামে পরিচিত। ত্রিশক্তি চুক্তিটা তাহলে কি? তাদের সামরিক একটি চুক্তি ছিল, ঠিক আছে? তাদের নিরাপত্তার জন্য তারা মানে হচ্ছে জার্মানি এই জিনিসটা প্রথম এটা তুলে ধরে, ঠিক আছে? জার্মানির কিন্তু উদ্ভবই হয় 1870 সালে, মানে তারা হচ্ছে 1870 সালে এটা উদ্ভব করে, ঠিক আছে? 1870 সালে তাদের উদ্ভব হয়। তারা হচ্ছে প্রথম মাথা তুলে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়ায় 1870 সালে, ওকে? এরপরে যখন এই যে 14 বছর পর তারা কি করে, তারা যখন দেখলো তাদের অনেক অস্ত্র শস্ত্র আছে, তখন তারা কি করে যে বিভিন্ন দেশকে সাহায্য সহযোগিতা দিবে, এই জন্য তারা একটা সামরিক চুক্তিতে যায়। মানে এই যে দেখো নিরাপত্তার জন্য তারা হচ্ছে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে চুক্তিতে যায় যে আমরা তোমাদেরকে হচ্ছে সব ধরনের অস্ত্র দিয়ে সাহায্য করব, তোমাদের নিরাপত্তা নিশ্চিত করব। মানে একটা দেশ যদি বিপদে পড়ে আমরা 2টা দেশ তোমাদেরকে বাঁচাবো, এবং 3টা দেশ যদি বিপদে পড়ে 3জনকে হেল্প করব। তো এই ধরনের একটা চুক্তিতে যায়, এবং সেটার ফলশ্রুতিতেই কিন্তু কি হয়, এই যে ত্রিশক্তি আদতটা তৈরি হয়, ঠিক আছে? সেটা আমরা পরে পড়বো। এখন এটা দেখো যে চুক্তি অনুসারে জার্মানি, ইতালি এবং অস্ট্রিয়া, যে এখান থেকে আমাদের এই যে ফার্দিনান্দ যুবরাজ যেই দেশের ছিলেন, ঠিক আছে, পরস্পরের আত্মরক্ষার জন্য সামরিক সাহায্য দানের প্রতিশ্রুতিবদ্ধ হয়। বিসমার্ক ত্রিসম্রাট চুক্তি নবায়ন করেন 1884 সালে। পরাক্রমশালী শক্তি হিসাবে জার্মানি উত্থান ঘটে 1870 সালে। ফ্রান্স তিউনিসিয়া দখল করে 1881 সালে। বিসমার্ক গোপনে রাশিয়ার সঙ্গে দ্বৈত চুক্তি স্বাক্ষর করেন 1887 সালে। এখন বলতে হবে যে বিসমার্কটা আসলে কে, ঠিক আছে? বিসমার্কটা আমরা একটু বিসমার্কের ঘটনাটা একটু জেনে নেই। অটো ভন বিসমার্ক কে ছিলেন? 1900 শতকের জার্মানির একজন প্রভাবশালী রাষ্ট্রনায়ক বা কূটনৈতিক কি বলতো, যারা হচ্ছে কি দেশের বাইরে কি করেন, যারা হচ্ছে বিভিন্ন যে দেশের বিভিন্ন বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে তারা হচ্ছে আলোচনা করেন, ঠিক আছে? তাদেরকে কূটনৈতিক বলা হয়। তো তিনি কি করেন? আধুনিক জার্মানির স্থপতি বলা হয়। আধুনিক জার্মানি বলতে যে সময় জার্মানির মাথা তুলে দাঁড়াইছিল সেই সময়কার একজন রাষ্ট্রনায়ক, ঠিক আছে? বিসমার্ক 1871 সালে জার্মানির একাকীকরণের নেতৃত্ব দেন এবং পরবর্তী সময় জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যালেঞ্জার হিসাবে দায়িত্ব পালন করেন। চ্যালেঞ্জার বা আমাদের মানে খাঁটি বাংলা ভাষায় বুঝবো কি, ধরো যে মন্ত্রী টাইপের, ঠিক আছে? এই হিসাবে দায়িত্ব পালন করেন। আচ্ছা, এখানে আমরা একটু দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন দেশ আসলে কোথায় অবস্থান করছে, ঠিক আছে? এখানে দেখো যে আমাদের জার্মানি, এটা হচ্ছে জার্মানি, ঠিক আছে? তোমরা কি দেখতে পাচ্ছ না? আরো বড় করব। জার্মানি, এরপর হচ্ছে এটা হচ্ছে অস্ট্রিয়া, এরপরে হচ্ছে এটা কি ইতালি, সরি, এটা হচ্ছে ইতালি। মানে এরা হচ্ছে এই 3জন কিন্তু কি করেছিল, তাদের মধ্যে চুক্তিতে আবদ্ধ হয়েছিল যে একজন যদি বিপদে পড়ে আরেকজন এসে কি করবে, হেল্প করবে, ঠিক আছে? এখন দেখো রাশিয়াটা আছে ঠিক এই পাশে, এরপর হচ্ছে ফ্রান্স আছে এই পাশে, এটা হচ্ছে ফ্রান্স। এরপর হচ্ছে যুক্তরাজ্য, এটা হচ্ছে পুরা সমুদ্রের উপরে অবস্থান করছে, ঠিক আছে? এরা হচ্ছে একটু টেরা, তো মানে এরা হচ্ছে একদিকে একদম, ঠিক আছে? এরা আশেপাশে কাউকে রাখে নাই, মানে এরা নিজেদের বুদ্ধিতে চলে, এরা কারো কোনো হেল্প নেয় না, মানে এই টাইপের। সেই সময় ছিল, এখন কিন্তু না, ঠিক আছে? এখন হচ্ছে এদের বুদ্ধি অনেক কমে গেছে আমেরিকার থেকে, এরা এখন আমেরিকার উপর নির্ভরশীল, ওকে? কিন্তু সেই সময় তারা খুব টেরা ছিল। এরপর হচ্ছে এই পাশে এসে স্পেন ও পর্তুগাল দেখেছো কতটা ছোট, এবং এদের ছিল বেশি, দিমাগ ছিল বেশি সেই সময়, ঠিক আছে? এখন অবশ্য নাই। আচ্ছা, আমরা নিশ্চয়ই চিনছি। এরপরে আমাদের পরবর্তী এটা দেখি যে ত্রিশক্তি আদতটা কি। এখন ত্রিশক্তির চুক্তি করার পরে যখন বাদবাকি দেশগুলো যেগুলো আছে তারা দেখলো যে আমরা যদি তাদেরকে কোনোভাবে আক্রমণ করি বা তাদেরকে যদি কোনোভাবে
অবহেলা করি বা বিভিন্ন জায়গায় যদি অবমাননা করি, তাহলে কি হবে, আমাদের উপর তারা 3 জনে ইয়ে করে পড়বে। তাহলে আমাদের এখান থেকে বাঁচার উপায়টা কি, আমরা একটা চুক্তি স্বাক্ষরিত করি যাতে করে আমাদের হেল্প হয়, ঠিক আছে। তো এটার ফলশ্রুতিতে ত্রিশক্তি আততটা তৈরি হয়। এখন দেখো 1907 সালে 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া, আচ্ছা আমরা এর আগে কোথায় কোথায় দেখলাম, দেখো ইংল্যান্ড বলতে এই ব্রিটেন বা যুক্তরাজ্য এখানে, ফ্রান্স হচ্ছে এখানে, রাশিয়াটা হচ্ছে এখানে। এরা হচ্ছে 3 জনেই, ধরো যে যুক্তরাজ্যের বর্ডারে যদিও ফ্রান্স আছে, তারপরেও কিন্তু রাশিয়া অনেক দূরে, ঠিক আছে, রাশিয়া অনেক দূরে ছিল, মাঝখানে কিন্তু এই যে 3 বেড়া কিন্তু এখানে ঢুকেছিল। আচ্ছা এরপর দেখো এই 3টি রাষ্ট্রের মধ্যে পারস্পরিক আত্মরক্ষা ও সামরিক সহযোগিতা, যেই কাজটা তারা করতেছিল, মানে তারা যে সামরিক সহযোগিতা একে অপরকে করতেছিল, সেই কাজটা এখানে দেখতে পাচ্ছি যে তাদের বিপরীত একটা টিম গঠন করে, ঠিক আছে। তো সামরিক সহযোগিতার লক্ষ্যে যে চুক্তি সম্পাদিত হয় তা ত্রিশক্তি আতত বা ট্রিপল আতত নামে পরিচিত। রাশিয়ার সাথে শত্রুতামূলক সম্পর্ক ছিল অস্ট্রিয়ার। তাহলে দেখো এর সঙ্গে কার সম্পর্ক ছিল, রাশিয়ার সাথে কার ছিল, অস্ট্রিয়ার। মানে এই যে বর্ডার এলাকা, তো বর্ডার এলাকার যেই দেশগুলো আছে সবাই সবার শত্রুই মনে করে, যদিও বা আমরা মুখে মুখে বলি বন্ধু, কিন্তু আসলে না, আসলে এই জায়গাগুলো নিয়ে সবসময় ঝামেলা থাকেই সবার। তো রাশিয়ার শত্রুকে অস্ট্রিয়া, যেটা হচ্ছে এর ঠিক পাদদেশে অবস্থান করতেছে। এরপরে দেখো বিশাল নৌশক্তির অধিকারী ছিলেন ইংল্যান্ড। আমরা কি দেখেছি, ইংল্যান্ডের চারিদিকেই তো খালি পানি আর পানি, তাই না, কোনো দেশের সাথে তাদের কোনো মানে ইয়ের সাথে সংযুক্ত নাই, কোনো দেশের সাথে তারা বর্ডার এলাকায় নাই। তো তাদের যেহেতু সব জায়গাতে পানি, তাহলে তারা অবশ্যই কি নৌশক্তিতে শক্তিশালী হবে, এটা স্বাভাবিক, কারণ তারা সেই আদিকাল থেকেই এই ইয়েটা ব্যবহার করে আসতেছে, নৌপথটা তারা ব্যবহার করে আসতেছে। এরপর দেখো 14 দফা তাকে উত্থাপন করে উড্রো উইলসন। এরপর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে রাশিয়ার শত্রু ছিল জাপান। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে রাশিয়ার শত্রু কে ছিল, জাপান ছিল। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমরা একটু ইয়ে করে নিবা, ঠিক আছে, মাথায় নিয়ে নিবা। এরপরে দেখো ব্রিটেনের বাধ্যতামূলক সামরিক শিক্ষা চালু হয় 1913 সালে। আমরা কি দেখতে পাই যে এখন ব্রিটেনে এটা নাই অবশ্য, কিন্তু এই যে তোমাদের কোরিয়াতে, ঠিক আছে, কোরিয়াতে কিন্তু এটা বাধ্যতামূলক, যে যারা বিটিএস ফ্যান, ঠিক আছে, আমি কিন্তু বিটিএস ফ্যান না, আমার আবার বিটিএস আপু বানায় দিও না, আমি বিটিএস তেমন একটা পছন্দ করি না, কিন্তু কথা হচ্ছে যে কিছুদিন আগে অনেক ইয়েতে দেখলাম, ঠিক আছে, বিভিন্নতে নিউজে আসছিল যে তাদের নাকি কোন যেন একটা সেলিব্রিটি হচ্ছে ইয়েতে গেছিলো, ট্রেনিং শেষ করে ফিরল না, এই টাইপের কিছু একটা। তো তারা হচ্ছে কোরিয়ার সদস্য, তো সেই কোরিয়ার যারা যারা সদস্য হয় তাদের নির্দিষ্ট বয়সসীমা থাকে, সেই বয়সের মধ্যে তাদেরকে সামরিক ট্রেনিংটা শেষ করতে হয়, ঠিক আছে। তো সামরিক ট্রেনিংটা শেষ করতে হয়, এই নিয়মটা আসলে কই থেকে আসছে বলো তো, ব্রিটেন থেকে মূলত আসছে। তো দেখো ব্রিটেনরা সেই সময় তারা কি করতো, বাধ্যতামূলক সামরিক শিক্ষা চালু হয় 1913 সালে, ঠিক আছে। তো এই বিষয়টা আসছে মূলত ব্রিটেন থেকে, এরা জিনিসটা প্রচলন করছে। এরপর দেখো ওয়ার্ল্ড পলিট নীতি গ্রহণ করেন দ্বিতীয় উইলিয়াম। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড পলিটিক একটি জার্মান শব্দ যার অর্থ হচ্ছে বিশ্ব রাজনীতি। এইটা একটু মাথায় নিবা, এটার হচ্ছে ক নাম্বার প্রশ্নের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা একটু ক নাম্বার প্রশ্নের জন্য এটা দাগ দিয়ে নাও, ঠিক আছে। ক নাম্বার প্রশ্নের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি 19 শতকের শেষ এবং 20 শতকের শুরুর দিকে জার্মানির পররাষ্ট্রনীতি একটি ধারণা, যা আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মানির শক্তি ও প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়ে চালু করা হয়েছিল। আচ্ছা এরপর আমাদের এই অধ্যায়ে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইয়েটা পড়ব, আপনারা একটু আস্তে কথা বলেন, একটু আস্তে কথা বলেন। আচ্ছা আমরা এখন যে ইয়েটা পড়বো, বুঝতে পারছো, সেটা হচ্ছে তোমাদের এই অধ্যায় থেকে যদি কোনো কোশ্চেন করে এই অধ্যায় থেকে, তাহলে এখান থেকেই কোশ্চেন করবে। যদি একটা সিকিউ দেয় তোমাদের, তাহলে এই পার্ট থেকেই তোমাদেরকে দিবে, ঠিক আছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে যে
আমরা মনে করি যে আমাদের সিকিউ কমন পেতে মানে পুরো একটা অধ্যায় আমাদেরকে সুন্দর করে পড়ে যেতে হবে, না হলে আমরা কমন পাবো না। এটা হচ্ছে সবচেয়ে বড় মানে ভুল ধারণা, ঠিক আছে? বারবার একই সিকুয়েন্সে ঘুরে ফিরে ওই প্রশ্নগুলাই করা হয় এবং এর বাহিরে কিন্তু কোশ্চেন করা হয় না। খুব গুরুত্বপূর্ণ পার্টগুলো ছাড়া কখনোই ভিডিও থেকে দেওয়া হয় না। ভিডিও থেকে দেয় কারা বলতো? যখন তোমাদের এই যে টেস্ট পরীক্ষা হয়, টেস্ট পরীক্ষার সময় তোমাদের মূলত এই ভিতর থেকে কোশ্চেন দেয়। আর টেস্ট পরীক্ষায় ধরো যে একটা রেজাল্ট করলেই হয় আমার মতে। আমাদের হচ্ছে যখন হয়েছিল তখন অবশ্য টেস্ট পরীক্ষায় এত বেশি গুরুত্ব দেওয়া হয় না, এখন তোমাদেরকে যতটা গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা দেখো, প্রথম বিশ্বযুদ্ধের ঘটনার প্রবাহ, এখান থেকে তোমাদের সিকিউ আসার সম্ভাবনা সবচাইতে বেশি। তোমরা এখানে 7 স্টার দিয়ে নিতে পারো, ঠিক আছে? 7 স্টার দিয়ে নিতে পারো। তো এখানকার কিছু তথ্য আছে যেগুলো আমরা পড়বো এবং বাদবাকি সব ঘটনাগুলো আমি ব্যাখ্যা করব। দেখো, অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। অস্ট্রিয়ার রাজধানীর নাম কি বলতো? ভিয়েনা। তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যারা দিবা, অ্যাডমিশনে যারা পরীক্ষা দিবা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটু আস্তে কথা বলেন। বসনিয়ার রাজধানীর নাম হচ্ছে সারায়েভো। এটা একটু মাথায় নিয়ে নাও। সার্বিয়ার রাজধানীর নাম হচ্ছে বেলগ্রেড। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সার্বিয়ার রাজধানীর নাম কি? বেলগ্রেড, বেলগ্রেড, বেলগ্রেড। এটা মাথায় নিয়ে নাও। রাশিয়ার প্রথম বিশ্বযুদ্ধ ত্যাগ করে কত সালে? 1917 সালে রাশিয়া বিশ্বযুদ্ধ ত্যাগ করে। যখন কোনো দেশের অনেক বেশি ক্ষতি হয়ে যায় যুদ্ধে অংশ নিয়ে, যদিও বা তাদের প্রত্যক্ষ যুদ্ধ না, যে তাদের উপর কিছু করা হয়েছিল এমনটা না, সে কাউকে সাহায্য করতেছিল, তখন কী করবে? যখন দেখবে তাদের দেশের ক্ষতি হয়ে যাচ্ছে তখন কি সে সেই যুদ্ধে থাকবে? অবশ্যই থাকবে না। আর সবচাইতে বড় কথা কি জানো? রাশিয়া এত বড় একটা রাষ্ট্র, এখানে তাদেরকে হারানোর মতো আসলে ছিল না, ঠিক আছে? একদিক থেকে যদি আক্রমণ করা হয় অন্যদিকে যায় তারা করবে, মানে আশ্রয় নেবে। এবং তারপর কি করা হবে? তাদের ধরো যে যেই দিক থেকে মানুষ আক্রমণ করবে, ঠিক আছে, আক্রমণ যে সামরিক আক্রমণটা আসবে সেই দিকগুলাই আসলে পাহাড় এবং অনেক ঠান্ডা, মানে অনেক হচ্ছে শীতল জায়গা, এই জন্যই মূলত তাদেরকে হারানো যাচ্ছিল না। তো ফলশ্রুতিতে তারা কি করে? 1917 সালে তারা হচ্ছে কি করে? এই যুদ্ধকে তারা ত্যাগ করে। অস্ট্রিয়া সার্বিয়াকে চরমপত্র প্রদান করে 1914 সালে 23শে জুলাই। এটা একটু মাথায় নিবা। অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1914 সালে 28শে জুলাই। ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1914 সালে 4ই আগস্ট। এরপর যে জার্মানির প্রথম বিশ্বযুদ্ধের প্রথম দখল করে নেয় বেলজিয়াম। জার্মানির প্রথম বিশ্বযুদ্ধের প্রথম দখল করে নেয় বেলজিয়াম, ঠিক আছে? আচ্ছা, স্লাইডগুলো কি দেওয়া হবে ভাইয়া? আচ্ছা, এরপর দেখো, প্রথম বিশ্বযুদ্ধ স্থায়ী হয় 4 বছর। এটা আমরা সকলে জানি। প্রথম বিশ্বযুদ্ধ নিহত হয় 1 কোটি সৈন্য। মানে কতগুলা চিন্তা করেছো? 1 কোটি সৈন্য হচ্ছে এখানে মূলত শহীদ হয়, ঠিক আছে? এরপর দেখো, প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের পঙ্গুত্ব বরণ করে 6 লক্ষ যুবক, ঠিক আছে? প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিতে নিহত হয় 6 লক্ষ নাগরিক। জার্মানিতে মারা যায় 20 লক্ষ নাগরিক, ঠিক আছে? ইংরেজিতে গ্রেট ওয়ার হিসাবে খ্যাত প্রথম বিশ্বযুদ্ধ। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে ভার্সিটিতে দিবা, অ্যাডমিশন দিবা, ঠিক আছে, তাদের জন্য গ্রেট ওয়ার যুদ্ধ হিসাবে বা ওয়ার হিসাবে কোন যুদ্ধটাকে করা হয়, নামকরণ করা হয়, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, ঠিক আছে? এরপর দেখো, প্রথম বিশ্বযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নেয় 7 কোটি সেনাবাহিনী। এর মধ্যে 1 কোটি সৈন্য মারা যায়, ঠিক আছে? এরপর দেখো, প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধে যখন জার্মানি প্রথম আক্রমণ করার সাথে সাথে সে প্রথমে কি করেছিল জানো? আচ্ছা, আমরা মানচিত্রটাতে চলে যাই। যখন তারা ত্রিশক্তি আদত থেকে তারা প্রথম আক্রমণটা শুরু করে। আক্রমণ শুরু করার পর তারা ফ্রান্সে একদল যায় এবং কিছু দল যায় রাশিয়াতে। এই জায়গাগুলোতে, মানে এটা হচ্ছে উত্তর দিকের জায়গা হওয়ার কারণে তারা যখন এই দিক থেকে আক্রমণ শুরু করে, ঠিক সেই জায়গায় কি হয়? তারা হচ্ছে যে বললাম না, বরফে ঢাকা ছিল পুরা জায়গাগুলো বরফে ঢাকা ছিল এবং একসময় জার্মানিদের সেখানে খাবার শেষ হয়ে যায় এবং সৈন্যরা দুর্বল হয়ে পড়ে। জার্মানিরা যখন এখানে আক্রমণ করতে যাবে, ঠিক সেই সময় তাদের মাথায় এটা কাজ করে নাই যে রাশিয়াতে যদি আমি আক্রমণ করতে
যাই তাহলে সেখানকার মানে জলবায়ু বা আবহাওয়া কেমন হইতে পারে, এই জিনিসটা তাদের কখনোই মানে মাথায় ছিল না। ঠিক আছে, তারা যখন যুদ্ধে অংশগ্রহণ করে ফেলে এবং তারা যখন আক্রমণ করে ফেলে, ঠিক সেই সময় তাদের সৈন্যরা সেখানে অবস্থান করার সাথে সাথে তারা বিষয়টা টের পায় যে আসলে আমাদের এই প্রস্তুতিটা নিয়ে আসা উচিত ছিল। এই জন্যই মূলত তোমরা দেখবা যারা হচ্ছে সামরিক, যাদের ধরো ভাই বা হচ্ছে চাচা বা মামা যারা হচ্ছে ইয়েতে আছে, ধরো ডিফেন্সে আছে, তাদেরকে বিভিন্ন দেশে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়। এর কারণ হচ্ছে যে বিভিন্ন পরিস্থিতিতে তারা যাতে টিকে থাকতে পারে, এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। ঠিক আছে, কখনো দেখবা তারা হচ্ছে ইয়েতে ব্রিটেনে হচ্ছে ট্রেনিং করতেছে, কখনো দেখবা যে আফ্রিকাতে ট্রেনিং করতেছে, কখনো দেখবা যে তারা হচ্ছে যে রাশিয়াতে ট্রেনিং করতেছে। তো এগুলোর কারণটা কি? এগুলোর কারণই হচ্ছে সেই প্রথম বিশ্বযুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষা। ঠিক আছে, যাতে করে আমাদের সৈন্যরা বিভিন্ন পরিস্থিতিতে যাতে টিকে থাকতে পারে। এবং এই জিনিসগুলো অনেকে জানো যে যারা হচ্ছে ট্রেনিং করতে চায় তারা হচ্ছে যে বিভিন্ন জিনিস খায়, যেমন সাপ, তারপর হচ্ছে যে কি বলে সাপের টাইপে দেখতে কি যেন একটা, আমি নাম ভুলে গেছি, তারপর হচ্ছে কাঁকড়া, এইরকম অনেক জিনিস খায় এবং নিজেরা রান্না করে খায়। তো এই জিনিসগুলো করার কারণ কি? এগুলা হচ্ছে মূলত প্রথম যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষা। ঠিক আছে, যে শুধু সৈন্য হইলেই হবে না, বিভিন্ন পরিস্থিতিতে যাতে তারা টিকে থাকতে পারে, এটাই হচ্ছে সেই সময়কার থেকে প্রাপ্ত শিক্ষা। ঠিক আছে, তো জার্মানিরা যখন এখান থেকে আক্রমণ করার পর রাশিয়াকে যখন তারা হারাইতে পারে না, আর রাশিয়া দেখো কত বড়, তো যখন তারা বুঝতে পারলো যে তাদেরকে আক্রমণ করা হবে এবং এখান থেকে লোকজন সব সরে এইদিকে আসে। ঠিক আছে, তো তাদের অতটা বেশি ক্ষতি হয়নি এবং ফলশ্রুতিতে কি হয়, জার্মানিদের খাবার শেষ হয়ে যেতে থাকে এবং সৈন্যরা দুর্বল হয়ে মারা পড়তে থাকে। ঠিক আছে, এবং ফ্রান্সকে তারা প্রথমে কি করেছিল, যুদ্ধে জয় করেছিল, কিন্তু পরবর্তীতে তারা যখন পাল্টা আক্রমণ করে তখন ঠিক সেই সময় জার্মান হচ্ছে হেরে যায়। ঠিক আছে, আর অস্ট্রিয়া অনেক বড় দেশ হইলেও তারা হচ্ছে যুদ্ধ থেকে সবার আগে মানে নিজেকে গুটিয়ে নেয়, কারণ যখন দেখতে পাচ্ছে যে জার্মানি হেরে যাচ্ছে, সেখানে তো আসলে নিজেদের আসলে কিছু করার থাকে না, তো তাদের তো আসলে অত অস্ত্র বা বল শক্তিও নাই, এই জন্য তারা মূলত সবার প্রথমে যুদ্ধ থেকে সরে আসে। আচ্ছা, জার্মানির পরাজয়ের কারণটা আমরা এখন একটু দেখব। ঠিক আছে, লাবণী আক্তার, হাই হিটলার। আচ্ছা, হিটলারের কাহিনী আসলে এখানে শুরু হবে না, তোমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের কাহিনী আমরা পড়ব। ঠিক আছে, আচ্ছা দেখো, জার্মানির পরাজয়ের কারণ কি? জার্মানির ভূরাজনৈতিক অবস্থাটা কি? ভূরাজনৈতিক অবস্থাটা হচ্ছে যে তাদের রাজনৈতিক যে ইয়েটা, ঠিক আছে, নিজের শুধু দম্ভ ছিল বা অহংকার ছিল, কিন্তু তাদের রাজনৈতিক মানে ইয়েটা, ধরো যে বোধ শক্তিটা কিন্তু বেশি ভালো ছিল না। ঠিক আছে, এই জন্যই মূলত জার্মানি নিজেও জানতো না যে তাদের এই সামান্য যুদ্ধটা একটা মহাযুদ্ধের কারণ হবে বা এটা হচ্ছে মহাদেশে ছড়িয়ে পড়বে। তো এটাই হচ্ছে অবস্থা এবং হচ্ছে দীর্ঘকাল ব্যাপী যুদ্ধ। আসলে প্রথম বিশ্বযুদ্ধের যদি কিছু ঘটনা বা তোমরা হচ্ছে নেটে যদি সার্চ করো দেখবা, এই যুদ্ধে আসলে একটা সময় গিয়ে সৈন্যদের এত অভাব পড়ে যায়, যার কারণে কি হয়, সেই সময়ে সাধারণ ব্যক্তিদেরকে ধরে নিয়ে আসা হইতো যে চলো যুদ্ধ করতে যাইতে হবে। যাদের বয়স ধরো যে 25 থেকে 40-এর মধ্যে, তাদেরকে জোর করে ধরে নিয়ে যাওয়া হইতো যে চলো যুদ্ধ করতে হবে। এমনও আছে যে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে ধরো যে যুদ্ধক্ষেত্রে নিজে ফেলা হয়েছে, যে যেটা পারো সেটা নিয়ে যুদ্ধ করো, মানে এই টাইপের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। নৌশক্তির দুর্বলতা, এই যে বললাম যে ব্রিটেন নৌশক্তি থেকে পারদর্শী হইলেও কিন্তু তোমাদের হচ্ছে জার্মানি নৌশক্তিতে অত বেশি পারদর্শী ছিল না, কারণ তারা কখনো কল্পনাই করেনি যে ব্রিটেন তাদেরকে এভাবে আক্রমণ করবে। এরপরে দেখো যে নৌশক্তির দুর্বলতা, এরপর হচ্ছে রণাঙ্গনের সংখ্যাধিক্য, মানে হচ্ছে তাদের হচ্ছে দেশের লোকবল ছিল কম। ঠিক আছে, তারা মনে করতো যে অস্ত্র দিয়েই আমরা জাস্ট যুদ্ধ করতে পারবো, বাট অস্ত্রের সাথে যে লোকবল দরকার এটা তাদের মধ্যে মানে তাদের জ্ঞানে কাজ করে নাই। ফ্রান্সের যুদ্ধাংশী মনোভাব, তারপর হচ্ছে যুদ্ধাংশী বলতে এখানে মূলত বোঝায় যে তারা শুধু ধর যে বোমা মারবে, শেষ করে দেবে সবকিছু। ঠিক আছে, কিন্তু বোমা মারলেই যে সেখানে আগে মানুষ থাকতে হবে তারপর তো শেষ হবে, তাই না? তার আগেই যদি সেখানে মানুষ সরে যায় তাহলে তো
কাউকে ধ্বংস করতে পারবে না। তো এই বিষয়টা। এরপর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমিকা। আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমিকা বলতে এখানে বোঝায় যে 1917 সালে আমরা দেখতে পাই যে আমেরিকা একদম প্রত্যক্ষভাবে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করে। আর এর মধ্যে আরেকটা কথা হচ্ছে, জার্মান যেহেতু যুদ্ধে পারদর্শী ছিল, ঠিক আছে, যুদ্ধে অস্ত্রে পারদর্শী ছিল, কিন্তু এই ব্রিটেন, তারপর হচ্ছে ফ্রান্স, তারপর হচ্ছে রাশিয়াকে তারা হারাইতে পারে নাই আরও একটা কারণে। সেটা হচ্ছে সেই সময় আমাদের এই যে অতি চালাক ব্যক্তি আমাদের হচ্ছে যে যুক্তরাজ্য বা আমেরিকা, সে কিন্তু গোপনে গোপনে অস্ত্র সাপ্লাই দিত, ঠিক আছে, তারা অস্ত্র সাপ্লাই দিত। এই কারণে কিন্তু মূলত ফ্রান্স, তারপর হচ্ছে ব্রিটেন, তারপর হচ্ছে তোমাদের এই রাশিয়াকে কিন্তু তারা হারাইতে পারতো না, ঠিক আছে। তারা নৌপথে কি করতো, অস্ত্র সাপ্লাই দিত এদেরকে, এবং যার কারণে কি হয়, অস্ত্র সাপ্লাই দেওয়ার পর যখন একটা সময় তাদেরকে বাধা প্রদান করা হয় এবং জার্মানিটা জানতে পারে যে তারা হচ্ছে অস্ত্র সাপ্লাই দিচ্ছে, তারা বুদ্ধিভিত্তিকভাবে সাহায্য করতেছে, তারা বুদ্ধি দিয়ে সাহায্য করতেছে, তখন তারা কি করে, এই আমেরিকার বিরুদ্ধে আক্রমণাত্মক কিছু মনোভাব সৃষ্টি করে, বা হচ্ছে তাদেরকে আক্রমণ করে, যাকে বলা হয় যে যেই জাহাজের মাধ্যমে তারা হচ্ছে অস্ত্র পাঠাচ্ছিল, সেই জাহাজকে তারা হচ্ছে যে সেই সাবমেরিনকে তারা হচ্ছে ধ্বংস করার পরিকল্পনা করে। ঠিক সেই সময় কিন্তু আমেরিকা কি করে, এই যুদ্ধে একদম পরোক্ষভাবে কি করে, প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করে। তার আগে কিন্তু তারা হচ্ছে যে মিটমিটা শয়তানের মতো, ঠিক আছে, তারা হচ্ছে যুদ্ধে জাস্ট সাপ্লাই দিত, এবং তারা নিজেদেরকে বলতো আমরা হচ্ছে এখানে নিরপেক্ষ অবস্থানের ভূমিকা মানে অবস্থান করছি, কিন্তু তারা মূলত সেই ব্রিটেনদের ইয়েতেই ছিল, ঠিক আছে। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল ও প্রভাবটা আমরা একটু দেখি। ইউরোপের রাজবংশের অবসান বলতে এখানে বোঝায় ইউরোপের যে দেশগুলো রয়েছে, যেমন হচ্ছে ফ্রান্স, তারপর হচ্ছে ব্রিটেন, তারপর এই পাশে এসে জার্মানি, বা সবগুলাতেই কিন্তু সেই সময় ইয়েরা বসবাস করতো, রাজারা কিন্তু দেশ চালাতো, ঠিক আছে। তো দেশ যখন রাজারা চালাতো, তখন কী করা হতো, প্রথম বিশ্বযুদ্ধের পরে সেই রাজাদেরকে করা হলো যে এখন থেকে ভোটের মাধ্যমে কি হবে, সরকার নির্বাচন হবে, সেই সরকারই এখানে চালাবে, এবং সেই সরকার প্রধান যে কোনো ব্যক্তি হতে পারে, একজন যদি নেতৃত্ব ভালো একজন হচ্ছে মুচিও দিতে পারে, তাকেই সরকার প্রধান বানানো হবে। তো এই নিয়মটা কিন্তু প্রচলন করা হয় প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে। এরপর হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বিশাল হয়েছিল। আমরা দেখতেই পাই যে জার্মানিকে আসলে দুই ভাগে ভেঙে একদম মানে জার্মানি জাস্ট নামটা ছিল, ঠিক আছে, বাট তারা যে একটা রাষ্ট্র, এটা আসলে কোনোভাবেই মানে ছিল না, ঠিক আছে। এটা আমরা ভার্সাই চুক্তির সময় দেখব। এরপর হচ্ছে অর্থ এবং সম্পত্তি নাশের পরিমাণ, মানচিত্রের ব্যাপক পরিবর্তন ও জাতীয়তাবাদের জয়। যদি জার্মানি দেশটাকে যখন ধ্বংস করা হয় বা দুই ভাগে ভাগ করে দেওয়া হয়, উত্তর জার্মানি এবং দক্ষিণ জার্মানি, তখন কিন্তু মানচিত্রের কি হয়, উথাল পাতাল অবস্থা হয়। সেই অবস্থাটার কথা এখানে বলা হয়েছে। স্বাধীনতা আন্দোলন এবং গণতন্ত্রের প্রসার, আমেরিকার মর্যাদা বৃদ্ধি। যেহেতু আমেরিকা কি করে, 1917 সালে যখন সে যুদ্ধে অংশগ্রহণ করে, তারপর সমানে জার্মানি আর এই যে ইতালির সৈন্যরা হাঁটতে শুরু করে, এই জন্যই মূলত তাদেরকে সম্মান দেওয়া হচ্ছিল বা তাদেরকে মর্যাদা বৃদ্ধি করা হয়েছিল। জ্ঞান বিজ্ঞানের উন্নতি, কারণ আমরা দেখতে পাই যে এই যে আর্মিদের বিভিন্ন পরাজয়, ঠিক আছে, কেন পরাজিত হলো, এই জিনিসটা নিয়ে কিন্তু বিভিন্ন গবেষকরা গবেষণা করে। তো এখান থেকে কিন্তু বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের উন্নতি হয়, এবং এখনকার যে ট্রেনিংগুলো আছে, এই ট্রেনিংগুলো মূলত এখান থেকে আমাদের প্রাপ্ত শিক্ষা। এরপর হচ্ছে নারী মুক্তি, শ্রমিক জাগরণ, জনগণ ও সংবাদপত্রের প্রভাব বৃদ্ধি। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়, এর আগে তো কোনো বড় ধরনের কোনো যুদ্ধ হয় নাই, তো আমরা কিন্তু দেখতে পাই যে এই যুদ্ধের সময় মূলত মানুষ এই যে সংবাদপত্রটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া শুরু করে, কারণ সেই সময় থেকে মানুষের যে জানার আগ্রহ, ঠিক আছে, সংবাদপত্রটা আসলে কি, এটা একটা জ্ঞান ভাণ্ডার, বা সেখান থেকে সাম্প্রতিক সব কিছু জানা যায়। তো এই জন্যই মূলত তখন থেকে সংবাদপত্রের প্রভাবটা আসলে বেশি বৃদ্ধি পেতে থাকে। এবং ওই যে বলে না যে সকালবেলা ঘুম থেকে উঠে ওই ফোন মানে আসার আগে, মানে মোবাইল ফোন আসার আগে কী করা হতো, সবার আগে সকালবেলা উঠে আগে ওই সবাই নিউজ পেপারের দিকে ঝুঁকে পড়তো যে নিউজে কী আসছে, কালকে কী কী হয়েছে, সেটা আগে সবার আগে আমি জানবো। তো এই জন্যই মূলত তখন থেকেই এই জিনিসটা প্রচলন হয়, ঠিক আছে। তো দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের সরকারি ঋণ হয় 12 গুণ বৃদ্ধি পায়। ব্রিটেনের 12 গুণ বৃদ্ধি পাওয়ার কারণ কি বলো তো?
তারা যে এত পরিমাণের খরচ করেছে এটার জন্যই তাদের সরকারি ঋণটা 12 গুণ বৃদ্ধি পায়। প্রথম বিশ্বযুদ্ধের পর নিজেকে প্রজাতান্ত্রিক দেশ বলে ঘোষণা দেয় 16টি দেশ, প্রজাতান্ত্রিক দেশ বলে মূলত ঘোষণা দেয় 16টি দেশ। এরপর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ দখলে রাখে জার্মানির ডানজিগ বন্দরটি। এরপরে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর পরিসমাপ্তি হয় 1918 সালে, এটা আমরা সবাই জানি। প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের যোগদান এবং জার্মানির পরাজয়ের কারণ, এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে এটা হচ্ছে এই অধ্যায়ে সবচাইতে ওই যে কি বলে তোমাদের টক, ঠিক আছে, খাইতে খাইতে একটু টক, এখান থেকে স্বাদ পাওয়া যায় এই পার্টটা থেকে। মানে যখন জার্মানির বিরুদ্ধে কেউ একজন রুখে দাঁড়ালো, জার্মানিদের ভয়াবহতা যখন কেউ রুখে দাঁড়ালো, তখন আমাদেরকে আসলে খুব ভালো লাগে পড়তে, তাই না? তো এখান থেকে আসলে মজাটা অন্যরকম। দেখো, লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয় 1839 সালে। তারপর হচ্ছে কি ইংল্যান্ড জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1839 সালে। প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকার ঘোষণা দেয়। মানে প্রথম বিশ্বযুদ্ধে প্রথমে তারা কি নিরপেক্ষ থেকেছিল, কিন্তু তারা ভিতরে ভিতরে কাকে সাহায্য করতো, কাদেরকে অস্ত্র দিত বলো তো? তারা হচ্ছে ব্রিটেনদেরকে অস্ত্র দিত, ঠিক আছে। নামগুলো মনে রাখতে পারি না, নামগুলোতে এখানে তো তেমন গুরুত্বপূর্ণ কোনো নামই নাই। নাম আসলে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ওই যে তোমাদের কি হিটলারের কাছ থেকে, সেখান থেকে তোমাদের নাম শুরু। এখানে তো অত বেশি নাম, মানে কোনো নামই নাই, জাস্ট দেশেদের মধ্যে কাহিনী, এখানে নামের কিছুই নাই। তোমাদের নামগুলো থেকে এত বেশি এমসিকিউ আসবে না, এটা মাথা কখনোই খারাপ করবে না, ঠিক আছে। তোমাদের প্রথম বিশ্বযুদ্ধে নামের অত বেশি গুরুত্ব পায় না, এখানে উড্রো উইলসন এইটা জিনিস, এর নামটা মাথায় রাখলেই তোমাদের প্রথম বিশ্বযুদ্ধে আর কোনো নাম মাথায় রাখতে হবে না, ঠিক আছে। এরপর দেখো, প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেয় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে নিরপেক্ষ ত্যাগ করে 6 এপ্রিল 1917 সালে। মানে সে হচ্ছে নিরপেক্ষতা ত্যাগ করে কত, 6 এপ্রিল। এবং কি সে হচ্ছে জার্মানি ব্রিটিশ দ্বীপপুঞ্জের চারিদিকে সাবমেরিন বলয় তৈরি করে 1917 সালে। এই যে 1917 সালে তারা হচ্ছে সাবমেরিন তৈরি করে, এবং সেই সাবমেরিন মাধ্যমে জানতে পারে যে তাদের হচ্ছে এই যে জাহাজের মধ্যে দিয়ে তারা হচ্ছে আমেরিকা ব্রিটেনকে কি করে, অস্ত্র পাঠায়, এবং তখনই তারা এগুলোকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। এবং একসময় কি হয়, তারা একটা প্লেনকে অ্যাটাক করে, এবং প্লেনের মধ্যে প্রায় 128 জন সদস্য ছিল যারা হচ্ছে আমেরিকান ছিল, ঠিক আছে। তারা মনে করেছিল, মানে জার্মানিরা মনে করেছিল প্লেনে করে কিছু একটা পাঠাচ্ছে। এটার ঘটনা আমরা পড়বো, দেখো আস্তে আস্তে। তো সেখানে 128 জন যেই সদস্যগুলো ছিল আমেরিকান, এই আমেরিকান সদস্যগুলো হচ্ছে মারা যায়, ঠিক আছে। তো আমেরিকান সদস্যগুলো মারা যাওয়ার কারণেই মূলত এই আমেরিকা জার্মানিদের একদম বিপক্ষে চলে যায়, এবং তারা হচ্ছে একদম প্রতিশোধ প্রবল হয়ে ওঠে। এবং ওদের প্রতিশোধ প্রবল হওয়া মানে কি, আসলে সত্যিকারের অর্থে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা যে আমেরিকারা প্রথমত যে কোনো সমস্যায় বা যে কোনো সংঘাতে, যে কোনো দ্বন্দ্বের মধ্যে তারা প্রথমে যে নিরপেক্ষ ভূমিকা পালন করে। তার কারণ হচ্ছে তারা প্রথমত সেখানে গিয়ে কী করে, ধরো সেখানে গিয়ে তারা চুপচাপ থাকে, পরিবেশটা বোঝার চেষ্টা করে। তারপর বোঝার পর এমনভাবে অ্যাটাক করে, একদম সব ফিনিশ করে দিয়ে, একদম শেষ করে দিয়ে সব মর্যাদা বা সব ধরো যে গুরুত্বপূর্ণ ইয়েগুলা, ধরো যে গুরুত্বপূর্ণ যেই ইয়েগুলা, যেমন কি বলে এটাকে, পদগুলা, ঠিক আছে, তারাই নিয়ে নেয়। মানে সব কৃতিত্ব তাদের, এই জন্য আসলে তাদেরকে অনেক ক্রিটিক্যাল বুদ্ধির অধিকারী বলা হয়। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের প্রায় 50% উপনিবেশ অধিকারী ছিল ইংল্যান্ড, এবং হচ্ছে জার্মানি দ্বিতীয়বারের মতো ফ্রান্স আক্রমণ করে 1917 সালে। এবং এই যে 17 সালে যখন জার্মানি হচ্ছে ফ্রান্সকে আক্রমণ করে, সেখানে কিন্তু তাদের পরাজয় হয়, ঠিক আছে। প্রথমবার যখন আক্রমণ করেছিল তখন কিন্তু ফ্রান্সকে জিততে পারেনি, ফ্রান্স জিততে পারেনি, জার্মানি জিতেছিল। এরপর দেখো, প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকার অংশগ্রহণ করার কারণ কি, জার্মানির আনলিমিটেড সাবমেরিন ওয়ারফেয়ার। আচ্ছা, ওয়ারফেয়ারটা কি এখানে বলি, যে এখানে সাবমেরিন ওয়ারফেয়ারটা হচ্ছে জার্মানি আসলে একটা সাবমেরিন পাঠায়, যেটার মাধ্যমে সে কি করে, যে ব্রিটেন কি করতেছে না করতে সব কিছু তারা জানতে পারে, এবং তার ফলশ্রুতিতেই তারা জানতে পারে, যে আমি বললাম যে তারা হচ্ছে জাহাজের মাধ্যমে বলো, প্লেনের মাধ্যমে বলো, বিভিন্নভাবে তারা অস্ত্র পাঠাচ্ছে, আমেরিকা ব্রিটেনকে অস্ত্র পাঠাচ্ছে। তো এই জিনিসগুলো জানতে পারে। তো এই জিনিসগুলো আসলে একটা দেশ কি করবে না করবে, আরেকটা দেশ যখন এই যে গোপনভাবে এই তথ্যগুলো পাবে, তখন হচ্ছে এই জিনিসটাকে আসলে অপরাধ হিসেবে গণ্য হয়, ঠিক আছে।
তো এই অপরাধটা আসলে আমেরিকা সহ্য করতে পারেনি। তারপর হচ্ছে যে জিমারম্যান টেলিগ্রাম হচ্ছে জার্মানিদের একটা গোপন হচ্ছে আর কি নেটওয়ার্ক, ঠিক আছে। এই নেটওয়ার্কের মাধ্যমে তারা বিভিন্ন ইয়েদের কাছে, তাদের সৈন্যদের কাছে তথ্য পাঠাইতো, এবং সেই তথ্যের মাধ্যমে ব্রিটেনরা জানতে পারে তারা হচ্ছে একটা প্লেনকে আক্রমণ করতেছে এবং সেই প্লেনে 128 জন আমেরিকান আছে, এবং সেই কথাটা কি করে তারা হচ্ছে আমেরিকানদেরকে জানায় দেয়, ঠিক আছে। তখন আমেরিকা এটাতে খেপে যায়। অর্থনৈতিক স্বার্থ অবশ্যই ছিল যে তারা এতগুলো অস্ত্র দিচ্ছে, অস্ত্রগুলো যখন বিভিন্ন সাবমেরিন বা বিভিন্ন জাহাজ যখন তারা ডুবাই দেবে, জার্মানি যখন ডুবাই দেবে, তখন কি এটা যেহেতু ব্রিটেনে পৌঁছাইতে পারে নাই, সেহেতু এটা পুরাটাই ক্ষতি হচ্ছে আমেরিকার। তো এই জিনিসগুলো যদি ক্ষতি হয়ে যায়, তখন এটা হচ্ছে আমেরিকার ক্ষতি হয়ে গেলে তো সেটা তাদের লস, তাই না? তারা কেউ তো তাদের লস করবে না। এই যে তোমরা এখানে এতক্ষণ ধরে বসে থেকে ক্লাস করতেছো, তোমরা কি তোমাদের লসের জন্য ক্লাস করতেছো? অবশ্যই না, তোমাদের যাতে উন্নতি হয় এই জন্যই তোমরা বসে থেকে ক্লাস করতেছো। অথচ আমি যদি এখানে যদি শুরু করি, অন্য বক্তৃতা শুরু করি, তোমরা কি বসে থাকবা? অবশ্যই না, কারণ তোমাদের এখন প্রত্যেকটা সময়ের মূল্য আছে, ঠিক আছে। তোমাদেরকে মূল্যটা নিজেদেরকে দিতে হবে। এরপরে দেখো গণতন্ত্রের রক্ষক হিসেবে ভূমিকা পালন করে। আচ্ছা, গণতন্ত্রের রক্ষক হিসেবে ভূমিকা পালন করার কথা যদি ওঠে, তাহলে আমি বলবো যে এটা ওই যে স্নায়ুযুদ্ধ নামের যেই অধ্যায়টা আছে না তোমাদের, এই যে পুঁজিবাদী, তারপর হচ্ছে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক যে রাষ্ট্রটা। 5 মিনিট সিরিয়াসলি? আর 5 মিনিট দেওয়া যায় না? আচ্ছা দেখো, এখন দেখো যে এই তাদের এই জিনিসগুলা হচ্ছে তারা কি গণতন্ত্র, সরি আমি তো আসলে আমেরিকাটা ছিল যে তারা এই পুঁজিবাদীর ইয়েতে, ঠিক আছে, তারা হচ্ছে পুঁজিবাদীর অধিকারী ছিল, বা তারা সেই লাইনের মানুষ ছিল, তারা হচ্ছে গণতন্ত্রটাকে বেশি প্রাধান্য দিত, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা স্নায়ুযুদ্ধের যে অধ্যায়টা শুরু হয়েছে সেখান থেকে আমরা মূলত প্রথম জানবো যে এই আমেরিকা থেকে মূলত এই গণতন্ত্র বিষয়টা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বতে। তো তারা মনে করেছিল আমরা যদি ফ্রান্স এবং ব্রিটেনকে যদি বাঁচাই, তাহলে এই দেশগুলোতেও গণতন্ত্র ছড়িয়ে পড়বে, আমাদের দল আরও ভারী হবে। এই জন্যই তারা মূলত কী করে, গণতন্ত্রকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা এই যুদ্ধে অংশগ্রহণ করে। ন্যায় বিচার ও নৈতিকতা বোধ, এরা নিশ্চয়ই বুঝতে পারতেছে। আচ্ছা, ভার্সাই চুক্তিটা একটু পড়ি। ভার্সাই সন্ধিটা কি? ভার্সাই সন্ধি ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে 28 জুন স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্রশক্তি পরাজিত জার্মানি ও তার মিত্রশক্তিগুলোর সঙ্গে শান্তি চুক্তিতে সম্পাদনের জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে এক আন্তর্জাতিক সম্মেলন ডাকে। এই ডাকের মাধ্যমে যেই চুক্তিটা স্বাক্ষরিত হয় সেটাই মূলত ভার্সাই চুক্তি। এটা আসলে ভার্সাই চুক্তি না, এটা হচ্ছে জার্মানিকে ভাসানোর একটা চুক্তি, ঠিক আছে। এটার বলার কারণ হচ্ছে এই চুক্তির মাধ্যমে জার্মানিকে অনেক মোটা অঙ্কের একটা টাকা দাবি করা হয়, এবং সেই টাকা মনে করে যে উসুল করতে করতে পুরো জার্মানিকে দুই ভাগে ভেঙে তাদের সামরিক শক্তিকে একদম শেষ করে দিয়ে তাদের যত ধরো যে গুরুত্বপূর্ণ পোর্টগুলো ছিল, তাদের যে গুরুত্বপূর্ণ বন্দরগুলো ছিল, সেই বন্দরগুলো কি করা হয়েছিল, বাজেয়াপ্ত করে নিয়ে ধরো যে প্রত্যেকটা দেশের মধ্যে তাদের পুরো দেশ ভাগ করে দেওয়া হয়েছিল। তুমি এইটা খাও, তুমি ওইটা খাও, তুমি ওইটা খাও, তুমি ওইটা খাও, মানে যেগুলো হচ্ছে যেখান থেকে তাদের ধরো যে ইনকাম হইতো, তাদের হচ্ছে খনিজ সম্পদগুলো ভাগ করে দেওয়া হয়েছিল বিভিন্ন দেশের মধ্যে, ঠিক আছে। মানে পুরা জার্মানি একটা দেশ শুধু নাম ছিল, বাট সব কিছু একদম ধ্বংস করে দেওয়া হয় এই ভার্সাই চুক্তির মাধ্যমে, ঠিক আছে, বা ভার্সাই সন্ধির মাধ্যমে। এরপর দেখো ভার্সাই সন্ধিতে ভেঙে পড়ে 20 বছরে তারা হচ্ছে এটা ভেঙে পড়ে। এরপর হচ্ছে ভার্সাই সন্ধি ভেঙে ফেলা হয় 1939 সালে। এরপর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ পরিসমাপ্ত করে ভার্সাই চুক্তির মাধ্যমে প্যারিস সন্ধি সম্মেলনে অক্ষ চুক্তি ছিল 5টি। আচ্ছা, তুমি এগুলো পড়ে নিতেই পারবা, এখানে নতুন করে বোঝার কিছু নাই। ভার্সাই সন্ধির ধারাসমূহ, এখান থেকে দেখো আমি একটা বলি, হেলিগোল্যান্ডের নৌঘাঁটি বিলুপ্ত করা হয়। এখানে দেখো এইরকম ঠিক যতগুলা নৌঘাঁটি বলো, তাদের সামরিক শক্তিটা আস্তে আস্তে এখানে কি বিলুপ্ত করা হয়, যাতে করে তারা আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, ঠিক আছে। এবং তারা যে অস্ত্র তৈরিতে পারদর্শী ছিল, এই অস্ত্র তৈরিটা পর্যন্ত তাদেরকে কি করা হয়, একদম ব্যান্ড করে দেওয়া হয়, যে জার্মানি আর কোনো অস্ত্র তৈরি করতে পারবে না, ঠিক আছে, এই ভার্সাই চুক্তির মাধ্যমে। তো তোমরা যখন স্লাইড পাবো তখন এটা একটু পড়ে নিবা, যদি এখনই পড়তে চাও তোমরা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, আমাদেরকে অতি দ্রুত ক্লাসটা শেষ করতে হবে। দেখো, লিগ অফ নেশন বা জাতিপুঞ্জটা আমাদেরকে একটু পড়তে হবে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছো? আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও তো, যারা যারা ক্লাসে আসো, তাহলে তোমরা কি বুঝতে পারতেছো? বোঝা যায়? আপুর কথা বোঝা যায়? মানে ক্লাস কি ভালো লাগছে?
আচ্ছা দেখো, লিগ অফ নেশন বা বাংলায় হচ্ছে জাতিপুঞ্জ। প্রথম বিশ্বযুদ্ধের পর ভবিষ্যতে এরূপ হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি আর যেন না ঘটে এবং মানুষের কল্যাণ বা শান্তি আর যেন বিঘ্ন না হয়, সেজন্য 1917 খ্রিস্টাব্দে কি হয়, পোপ পদ্মাস বেনেডিক্টস অ্যাপসো আলোচনায় দ্বারা আন্তর্জাতিক বিরোধ মেটানোর জন্য আবেদন করেন। ফলে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের প্রেরণা নতুন করে দেখা দেয়। এরপর এর প্রত্যক্ষ ফল হিসাবে লিগ অফ নেশন বা জাতিপুঞ্জ স্থাপিত হয়। লিগ অফ নেশন প্রতিষ্ঠার লিগ অফ নেশনের দেখো প্রতিষ্ঠার তোমাদের হচ্ছে যেই কারণগুলা, ঠিক আছে, এখানকার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 4টি স্থায়ী সদস্য, এদেরকে একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান এবং পরবর্তীতে যে দেশটা আসলে যুক্ত হয় সেটা হচ্ছে আমাদের আমেরিকা, ঠিক আছে। তো প্রথম এই 4টা দেশের নাম একটু তোমরা মাথায় নিয়ে নিবা। আর হচ্ছে এটা প্রথম অধিবেশন হয় 1920 সালে এবং 10 জানুয়ারি, এটা একটু মাথায় নিয়ে নিবা, ঠিক আছে। এটা প্রতিষ্ঠা হয় 1919 সালে, মানে এটা হচ্ছে ভার্সাই সন্ধির পরপরই এটা তৈরি হয়, ঠিক আছে। এরপর দেখো এর অবদান এবং সাফল্য। এর অবদান এবং সাফল্য ছিল কি, তারা হচ্ছে বিভিন্ন সমস্যার সমাধান করতো এটার মাধ্যমেই, ঠিক আছে। তো সবসময় যে তারা সফলতা অর্জন করতো বিষয়টা এমন না। ওই যে 4টা দেশ আছে না, ওই 4 দেশের মতামতের বাইরে তারা কখনোই কোনো কাজ করতে পারতো না। তো তাদের ব্যর্থতাও কিছু ছিল, তো ব্যর্থতাগুলো তোমরা একটু এখানে দেখে নিবা। যুদ্ধের সম্ভাবনাকে দূর করে স্থায়ী শক্তি স্থাপনের মহান উদ্দেশ্য নিয়ে লিগ অফ নেশন যাত্রা শুরু করেছিল। কয়েকটি ক্ষেত্রে লিগ সাফল্য লাভ করলেও তারা কি হয়, সে মূল দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। অর্থাৎ বিশ্ব থেকে দূর করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয় এবং লিগের এই ব্যর্থতার ইতিহাসে সত্যি বেদনাদায়ক। আসলে জাতিপুঞ্জ যখন ভেঙে যায় তখনই মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, ঠিক আছে। এই জাতিপুঞ্জটা মূলত কি হয় জানো, এই জাতিপুঞ্জটা মূলত যখন ধরো যে হয়, সে তার এই 4টা দেশের কাছে, ঠিক আছে, 4টা দেশের কাছে এবং পরবর্তীতে আমেরিকার কাছেও সে দায়বদ্ধ থাকতো সবসময়। তাদের যদি পছন্দ হয় যে তখন লিগ অফ নেশন কোনো ধরো যে কোনো সংঘাতে বলো বা কোনো যুদ্ধে সেটাকে প্রতিহত করতে পারতো। তার আগে সে কখনোই সেটাকে কি করতো, সেটাকে কখনোই ধরো সেখানে কোনো অবদানই রাখতে পারতো না, যদি ওই 4টা দেশ মানে জাপান, তারপর হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, এরা যদি নাও অনুমতি দিত, ঠিক আছে। তো এই 4টা দেশের কাছে সবসময় বাধা থাকতো, এই জন্যই মূলত তার কিছু অবনতি হয়। তো আমরা কিছু MCQ প্র্যাকটিস করবো অতি দ্রুত, ঠিক আছে। তোমরা দেখবা আর হচ্ছে লিখে পাঠাবা আমাকে অতি দ্রুত। পাঁচ মিনিট দেওয়া যাবে না, দিতে হবে। নিয়ে আসেন দ্রুত, MCQ এর অ্যান্সার পাঠাবা। আচ্ছা, ক নাম্বার, তাই না? ঠিক আছে, ওকে। এরপর 2 নম্বরের অ্যান্সার, অতি দ্রুত, অতি দ্রুত। সময় আমাদের খুব কম, খুব কম, খুব কম। তোমাদেরকে যা পড়াইছি এতক্ষণ পর্যন্ত স্লাইডে যা যা দেখেছো তাই দেওয়া আছে। যদি ভুল করো তো তোমাদের বাড়িতে যাবে ফিরে আসবো, যদি ভুল করো। কোথায় 2 নম্বরের অ্যান্সার নাই? 2 নম্বরের অ্যান্সার নাই, এখন তো খারাপ লাগছে আমার। আচ্ছা, এবার 3 নাম্বারটা দেখো। 3 নম্বরের অ্যান্সার, দ্রুত দ্রুত দ্রুত। তোমরা একটা কাজ করবা, যে এই প্রশ্নের অ্যান্সার দিতে সেটা আগে লিখবা, যে 2 এত, 3 এত, 4 এত, ঠিক আছে। বা 4-এর যেমন হচ্ছে 1-এর ক, 2-এর ক, এভাবে তুমি হচ্ছে নাম্বার দিয়ে লিখবা। 1-এর খ, মেহেদি পড়াশোনা করো না, ক্লাসে মনোযোগী ছিল না। আচ্ছা, 3-এর খ সঠিক অ্যান্সার, এই যে আয়শা আক্তার, ওকে। 3-এর এ, অপু দেবনাথ, ভুল করেছ, ওকে। 4 নাম্বারটা দেখো, দ্রুত। এই যারা বি লিখতেছো, শুধু খ লিখতেছো, তাদের জন্য বলছি, তোমাদের অ্যান্সারে আসলে বুঝতে পারতেছি না যে তোমরা আসলে কোনটার অ্যান্সার দিছো।
2 এর খ কি শুভ ঘোষ, ভুল অ্যান্সার। ইলমা সঠিক। 4 নম্বরের অ্যান্সার দ্রুত দাও। এরপর 5 নাম্বার দেখো, প্রথম বিশ্বযুদ্ধে কত কোটি সৈন্য নিহত হয়? কত কোটি সৈন্য বলো তো? 3-এর খ, 4-এর ঘ, সুন্দর। লাবণী আক্তার সঠিক। শামসুন নাহার স্বপ্না, সুন্দর, সঠিক। নাফিজা জান্নাত, সুন্দর, সঠিক। ওকে, 4 হয়ে গেছে। 5 নাম্বার দেখো। ও সরি, 5 নাম্বার তো দিয়ে রাখছি। 5 নাম্বারটা বলো দ্রুত। 5-এর ক, সঠিক। ইলমা। তাসফিয়া নুরানি। ওকে, এই কে এটা? 5-এর ঘ, পিঙ্কি। পিঙ্কি ঘ নাম্বার, এটা ভুল করেছ রে। পড়ে ফেলেছি, ডিলিট করে লাভ নাই, আমি পড়ে ফেলেছি বাবা। ওকে, 6 নাম্বারটা বলো। লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? না পারলে মাথায় বাড়ি হবে সবার। সবগুলো আন্তুজুর রহমান মেরে দিচ্ছি আপু। আন্তুজুর রহমান, এখানে তো অপশানই নাই আন্তুজুর রহমান। তুমি আন্তুজুর রহমান মারবা কেন? 5-এর ক, ওকে। 6-এর সি, ইয়েস কারেক্ট। কেয়ার রয়, ওকে। এরপর 7 নাম্বারটা দেখো। ভার্সাই সন্ধি ভেঙে ফেলা হয় কত সালে? ভার্সাই সন্ধি ভেঙে ফেলা হয় কত সালে? 20 বছরে ভার্সাই সন্ধি ভেঙে যায়, পুরা 20 বছরের মাথায়। কত সালে গঠিত হয়েছিল বলো তো? 19 সালে, তাই না? 20 বছর পরে কত সাল হবে? 1939। হ্যাঁ, এটা দিগন্ত। দিগন্ত সঠিক অ্যান্সার। এরপর 8 নাম্বারটা বলো। লিগ অফ নেশন কত সালে প্রতিষ্ঠা লাভ করে? ওকে, 6-এর যারা গ দিয়েছো তাদের অ্যান্সার সঠিক হয়েছে। এবার 7 নাম্বারটা দেখো। 7-এর ঘ, সঠিক। ইলমা, সুন্দর। আজকে ইলমা অনেকগুলো প্রশ্নের অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ। 8 নাম্বারটা দেখো। সাতের যারা ঘর লিখেছো তাদের অ্যান্সার সঠিক হয়েছে। এবার 8-এর খ, 8-এর খ, ইলমা। এই ইলমা 8 নাম্বারটা ভুল করেছো। এই আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম, তাই তুমি সাথে সাথে ভুল করে দিলা। এটা তো আসলে মানা যাচ্ছে না। ওকে আপু, বলে গেছি। আচ্ছা ঠিক আছে পিঙ্কি। 8-এর খ হবে। 8-এর খ, ডেটটা সুন্দর করে মাথায় নিয়ে নাও, ঠিক আছে? 8-এর খ হবে। এবার দেখো 9 নাম্বারটার অ্যান্সার। এরপর হচ্ছে 10 নাম্বার অ্যান্সার দাও। 9-এর ঘ, 9-এর খ হবে। 9-এর খ হবে, ঠিক আছে? 9-এর খ হবে। স্বপ্ন পূরণের লক্ষ্যে মিলন। আচ্ছা, মিলন। মিলন কি তোমার নাম, নাকি এখানে জাস্ট একটা মানে নাম দিয়েছো? তোমাদের কমেন্ট চোখে পড়ে না? তুমি কয়টা কমেন্ট করেছো? 9-এর ঘ দিয়েছো, 9-এর খ হবে, ঠিক আছে? ভুল অ্যান্সার দিয়েছো। স্বপ্ন পূরণের লক্ষ্যে মিলন। 9-এর ঘ হবে না রে, 9-এর খ হবে। খ খ খ। আপু আমিও অ্যান্সার দিছি, আমার নাম ধরে নেই। আচ্ছা, ইসফা আক্তার। আচ্ছা, তোমার অ্যান্সার আমি এখন থেকে খুঁজতেছি, ঠিক আছে? 10-এর ক হবে। ইলমা ভুল করেছো, তুমি 2টা ভুল করেছো, তাছাড়া সবগুলো সঠিক করেছো।
10-এর ক হবে, 10-এর ক। ক লিগ অফ নেশনের কয়টি শক্তিশালী অঙ্গ ছিল? ও সরি, ক কেন, এখানে তো গ হবে, সরি গ হবে, ভুল দিয়েছে কেন? আচ্ছা গ হবে, ঠিক আছে, 10-এর গ নাম্বার অ্যান্সার হবে। যারা গ দিয়েছো তাদের সঠিক হয়েছে। 10-এর সি, হ্যাঁ, তুলি সরকার, মীর রাহিম, কেয়ার রয়, 10-এর সি হবে, সঠিক অ্যান্সার হয়েছে। সম্পূর্ণা, সঠিক অ্যান্সার। আপু ক্লাসটা ভালো করে নাই, মেহেদি হাসান জায়েদ, কেন ভালো করে করবা না? এখন তুমি পারবা না, দোষ হবে আপুর, ইশরাত আপু ভালো পড়ায় না, তাই না? আচ্ছা, তোমাদের যখন স্লাইড পাবা এখানে একটা গুরুত্বপূর্ণ সিকিউ দিয়ে রাখছি, এটা সুন্দর করে প্র্যাকটিস করবা এবং এটা আজকেই করবা, কারণ তোমরা আজকেই স্লাইড পাবা, ঠিক আছে? যদি না পারো স্ক্রিনশট দিয়ে নাও এবং কি করবা, এটা সুন্দর করে লিখে আমাকে জানাই দিবা যে আপু আমরা হচ্ছে সিকিউ করে ফেলছি, ঠিক আছে? আর আপুর সাথে যদি যোগাযোগ করতে চাও, আপুর আইডি আছে, আইডিতে তোমরা পেয়ে যাবা হচ্ছে গ্রুপে, এবং আমার সাথে যদি অ্যাড হইতে চাও তাহলে আমাকে জাস্ট একটু ইনবক্স করে দেবে যে আপু আমি আপনার স্টুডেন্ট, ঠিক আছে? কারণ আমার আইডিটা লক করা আছে, এখানে আমি পরিচিত ছাড়া কাউকে অ্যাড করি না, ওকে? তো তোমরা যারা আমার স্টুডেন্ট তারা আমার পরিচিত এবং আমার অনেক আদরের, তো তোমরা কি করবে, আমাকে একটা কমেন্ট করে ফেলবা, সরি আমাকে হচ্ছে একটা ইনবক্স করে ফেলবা যে আপু আমি আপনার স্টুডেন্ট, ঠিক আছে? আর আমি চাইবো যারা আমার সাথে ধরো যে অ্যাড হবো তারা প্রতিদিন ক্লাসে, মানে প্রত্যেকটা ক্লাসে মানে তোমরা হচ্ছে জয়েন থাকবা, ঠিক আছে? কারণ আমি তোমাদের নাম ধরে রাখতে চাই, তোমাদেরকে সবসময় স্মরণে রাখতে চাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার প্রতি মনোযোগী হও, এই আশা ব্যক্ত করে আমি ক্লাস এখানেই শেষ করছি। তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।